আচ্ছা, চ্যাপ্টার 7 এর হইতেছে আমরা এতটুকু দেখছিলাম ডিলেইড ইফেক্টস পর্যন্ত। তো এতটুকু ছিল হচ্ছে ডিটারমিনিস্টিক ইফেক্টস এর মধ্যে পড়তেছিল, এন্ড দেন উই স দ্যাট আরেক ধরনের ইফেক্ট থাকে, সেটা হচ্ছে স্টকাস্টিক ইফেক্ট, রাইট? সো প্রবাবিলিটি ইনক্রিজ করে, তোমার ডোজ ইনক্রিজ করার সাথে সাথে ইফেক্ট হওয়ার প্রবাবিলিটি ইনক্রিজ করে, নট দ্য সিভিয়ারিটি অফ দ্য ইফেক্ট। তো আজকে আমরা এই পার্টটা দেখি। তো স্টকাস্টিক ইফেক্টকে আবার ভাগ করা হয়েছে কয়েকটা ভাগে। ফার্স্ট এটা হচ্ছে জেনেটিক ইফেক্ট, তারপরে কি ছিল, তারপরে ছিল এখানে জাস্ট ক্যান্সারকে ডিফারেন্ট ভাবে ডিসক্রাইব করা হয়েছে, এন্ড দেন দ্যাটস বেসিক্যালি ইট। ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার ডিসক্রাইব করছে, ঠিক আছে? তো ফার্স্টে যেটা জেনেটিক এফেক্ট, এটা আমরা একটু ডিসকাস করি। তো এখানে ফার্স্টে যেটা বলা হয়েছে যে এখন পর্যন্ত হচ্ছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে হচ্ছে যত মানুষ এক্সপোজড হয়েছে, সো দ্য এক্সপোজার লিমিট রেঞ্জিং ফ্রম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন টু দ্য রেডিয়েশন রিসিভড বাই দ্য জাপানিজ সার্ভাইভার্স ফ্রম দ্য নিউক্লিয়ার বম্বস। তো এই রেঞ্জের এক্সপোজড রেডিয়েশনের মানুষজন ওর পপুলেশনের কারোর মধ্যেই হচ্ছে জেনেটিক ইফেক্ট হইতেছে দেখা যায় নাই অ্যাকচুয়ালি। তো জেনেটিক ইফেক্টস যে থাকবে এটা অ্যাকচুয়ালি নট নেসেসারিলি রিলি প্রুভেন অর নট, ঠিক আছে? সো ইটস ইটস স্টিল আ বিট শেডি যে জেনেটিক ইফেক্টস হবে কি হবে না রেডিয়েশন এক্সপোজড হইলে, মানে ওই ইফেক্টটা হচ্ছে নেক্সট জেনারেশনে ক্যারিড আউট হবে কিনা। সো এখানে ফার্স্ট এর পার্টটা হইতেছে ডিএনএ, ক্রোমোজোম, ডিএনএ এর বেস, এগুলো হচ্ছে কিছুটা ডিসক্রাইব করা আছে। তোমাদের যদি বায়োলজির বেসিক ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে এটা পড়ে দেখতে পারো। তো এটা এখানে ডায়াগ্রামেও দেখানো হয়েছে যে ডিএনএ তে 4টা বেস থাকে, আমরা জানি অ্যাডেনিন, থাইমিন, সিস্টোসিন আর গুয়ানিন, আর হইতেছে ফসফেট, আর আরেকটা কি জানি ছিল, ডি আর কি জানি ছিল, আমার খেয়াল নাই। এই দুইটা লং স্ট্র্যান্ড থাকে দুইটা, এন্ড এই স্ট্র্যান্ড গুলা হচ্ছে এই বেস গুলা দিয়ে কানেক্টেড থাকে। সো এই দুইটা স্ট্র্যান্ড ডিএনএ ডাবল হিলিক্স যখন কানেক্টেড হয় তখন এই পুরা জিনিসটাকে হচ্ছে আমরা ক্রোমোজোম বলি, রাইট? আচ্ছা, ডিঅক্সিরাইবোজ, ডিআর। সো অল্টারনেটিং ফসফেট এন্ড ডিঅক্সিরাইবোজ হইতেছে স্ট্র্যান্ডে থাকে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে জেনেটিক এফেক্টস থাকবে কি থাকবে না রেডিয়েশন এক্সপোজারের ফলে, সো এখানে হইতেছে এটা ডিসক্রাইব করা আছে। সো কিছু কিছু পয়েন্টস, যেমন মিউটেজেন্স কাকে বলে? মিউটেজেন্স হতেছে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এজেন্টস যারা হইতেছে আমাদের ডিএনএর জেনেটিক ইনফরমেশন অল্টার করতে পারে। সো অল দ্য এজেন্টস আর কল্ড মিউটেজেন্টস। সো ওরা হচ্ছে বেসিক্যালি এই ডিএনএর যে সিকোয়েন্সটা আছে, ডিএনএ মলিকিউল, ওই ডিএনএ সিকোয়েন্সটা হতেছে ডিসরাপ্ট করে দিতে পারে। আচ্ছা, সো মিউটেজেন্স হতেছে রেডিয়েশন এক্সপোজারের ক্ষেত্রেও হতে পারে, মানে দ্যাট ক্যান অলসো ওয়ার্ক অ্যাক্ট অ্যাজ আ মিউটেশন, রাইট? আচ্ছা, তো বেসিক্যালি আই থিঙ্ক এটা আমরা আগেও কোনো এক জায়গায় ডিসক্রাইব করে আসছি বা ডিসকাস করে আসছি যে সোম্যাটিক সেলের মধ্যে যখন হতেছে ডিএনএটা অল্টার্ড হয়ে যায়, ডিএনএ সিকোয়েন্সটা, তখন হতেছে সোম্যাটিক সেলটা হতেছে অ্যাবনর্মাল হয়। সোম্যাটিক সেল হতেছে আমাদের বডিতে যে সেলগুলো আছে। তো দুই ধরনের সেল ছিল, রিমেম্বার, জার্ম সেলস এন্ড সোম্যাটিক সেলস। জার্ম সেলস ছিল হচ্ছে রিপ্রোডাকশনে কাজে লাগে হচ্ছে যেই সেলগুলো, সেগুলোকে আমরা বলি। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে সোম্যাটিক সেল যদি স্ক্র্যাম্বলড হয় বা ডিএনএটা যদি অল্টার্ড হয় সোম্যাটিক সেলে, তাহলে হচ্ছে সোম্যাটিক সেলের যে ডিসেন্ডেন্স, তো সোম্যাটিক সেলটা হতেছে মাইটোসিস দ্বারা ভাগ হয়ে আবার আরো ডটার সেল প্রডিউস করবে যেটা বডিতে থাকবে, রাইট? সো ওই ডিসেন্ডেন্ট গুলো হইতেছে কিছু অ্যাবনর্মালিটি দেখাইতে পারে। অন দি আদার হ্যান্ড, দ্য নেক্সট টাইপ অফ সেল যেটা বলছি আমরা, জার্ম সেল। জার্ম সেল যদি স্ক্র্যাম্বলড হয় আর জার্ম সেলের ডিএনএ সিকোয়েন্স যদি চেঞ্জ হয়ে যায় কোনো মিউটেশনের কারণে, আর ওই জার্ম সেলটা যদি সাবসিকুয়েন্টলি ফার্টিলাইজ করে, তো ফার্টিলাইজ করে নিউ একটা জাইগোট ফর্ম করবে, রাইট? অ্যান্ড নিউ একটা ইন্ডিভিজুয়াল ফর্ম করবে। সো ওই ইন্ডিভিজুয়ালটা, দ্যাট পার্সন মে ক্যারি দ্য জেনেটিক ডিফেক্ট, বাট ফার্স্ট লাইনে আমরা যেটা পড়ে আসলাম যে এরকম কোনো প্রুফ এখনো পর্যন্ত দেখা যায় নাই যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এক্সপোজড হয়ে বা আম, কি বলে, ওই বমিং থেকে রেডিয়েশন এক্সপোজড হয়ে ওই রেডিয়েশন এফেক্ট হচ্ছে জেনেটিক্যালি ট্রান্সমিটেড হইছে, এন্ড দেন ইট ওয়াজ শোন ইন আদার পিপল।
এখানে বলা হয়েছে দেখা যায় নাই, বাট দেন এগেন আমরা যে টেটারোজেনেসিস পড়ছিলাম ওইখানে আবার বলা হয়েছিল যে রিটার্ডেশন আর প্রবাবিলিটি বেশি থাকে। সো আই ডোন্ট নো, ইটস আ বিট কন্ট্রাডিক্টিং বইয়ের মধ্যে আর কি। আচ্ছা, সো যদি passed on হয় তাহলে the next individual may show genetic defect or a mutation. সো এখানে যেটা বলা হয়েছে মিউটেশন অনেক ধরনের হতে পারে। সো the one we're concerned with here is point mutation. সো এটা এখানে বলা আছে পয়েন্ট মিউটেশন হচ্ছে একটা ডিএনএ এর একটা সার্টেন পয়েন্টে হইতেছে যদি রেডিয়েশন এর ফলে ডিসরাপশন ঘটে তাহলে ওই পার্টটাকে পয়েন্ট মিউটেশন বলা হয় বা ওই প্রসেসটাকে পয়েন্ট মিউটেশন বলা হয়। সো এখানে বলা হয়েছে পয়েন্ট মিউটেশন কেন, কারণ হচ্ছে সিন্স ইট রেজাল্টস ফ্রম ড্যামেজ টু ওয়ান পয়েন্ট অন আ জিন। সো ডিএনএ যে ডাবল হিলিক্স থাকে এটার একটা ছোট পার্টকে হতেছে ডিএনএ এর প্রত্যেক ছোট পার্টকে হতেছে আমরা জিন বলি, রাইট? এগুলো তোমরা পড়ে আসছো আই গেস। আচ্ছা, দেন যেটা, তো পয়েন্ট মিউটেশন হতেছে জাস্ট একটা জিনের একটা ছোট পার্টে হতেছে ডিসরাপশন হচ্ছে, রাইট? দেন আরেক ধরনের জেনেটিক ড্যামেজ যেটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবেরেশন। সো ক্রোমোজোম ইজ দ্য বিগার পার্ট এন্ড জিন ওয়াজ দ্য স্মলার পার্ট। সো ক্রোমোজোমের মধ্যে যদি অ্যাবনর্মালিটি ফর্ম করে রেডিয়েশন এক্সপোজারের ফলে সেটাকে হচ্ছে আমরা ক্রোমোজোমাল অ্যাবেরেশন বলবো। সো এটাও হচ্ছে সার্টেন কেমিক্যাল এন্ড ফিজিক্যাল এজেন্টস দ্বারা হতে পারে। সো দিস আর আওয়ার মিউটেশনস হিয়ার, রাইট? সো ওরা কি করে, দে কজ দ্য ক্রোমোজোমস টু ব্রেক। সো ক্রোমোজোম ব্রেক করার ফলে কিছু কিছু ঘটনা ঘটতে পারে, যেমন হচ্ছে বেসিক্যালি ক্রোমোজোমটা ব্রেক করলে হচ্ছে ইট ক্যান ব্রেক ডাউন টু স্মল ফ্র্যাকশন। সো ক্রোমোজোমের ধরো যেই পার্টটা ভেঙে গেল ওই পার্টটা হতেছে দ্যাট পার্ট মাইট বি লস্ট, অর ধরো পাশের আরেকটা ক্রোমোজোমে যদি আরেকটা ব্রেক হয় তাহলে এই দুইটা পার্ট মাইট রিকম্বাইন অর গেট এক্সচেঞ্জড, তখন হইতেছে দুইটা অ্যাবনর্মাল ক্রোমোজোম ফর্ম করবে, রাইট? ঠিক আছে। সো এটা এখানে বলছে যে, আচ্ছা, সো ফার্স্ট অফ অল যেটা বলছে যে ক্রোমোজোমের একটা ফ্র্যাকশন হতেছে মাইট ব্রেক বিকজ অফ আ মিউটেশন, কেমিক্যাল অর ফিজিক্যাল মিউটেশন, রাইট? সো তার মধ্যে হতেছে ব্রোকেন পিস যেটা থাকে ওটা হতেছে রিইউনাইট করে না। সো দেন কি হবে, ওই ব্রোকেন ফ্র্যাগমেন্টটা হচ্ছে যেটা বললাম যে ইট ক্যান গেট লস্ট, ইট ক্যান গেট লস্ট, ঠিক আছে? তো এখানে এটা বলছে the it can get lost and the lost fragment আচ্ছা, সো এন্ড দেন হচ্ছে যে মানে এই সেম ক্রোমোজোমটা যদি ডিভাইড করে নতুন ডটার সেল প্রডিউস করে তাহলে ওই ডটার সেলের মধ্যে এই লস্ট পার্টটা থাকবে না। সো ইট উইল বি মিসিং সাম পার্ট অফ দ্য ডিএনএ, রাইট? আর আরেকটা পসিবিলিটি হচ্ছে যেটা বললাম যে ইন্টারচেঞ্জ হতে পারে ফ্র্যাগমেন্টের বিটুইন টু ক্রোমোজোমস। সো ব্রোকেন ক্রোমোজোমস যদি থাকে মাল্টিপল এন্ড কাছাকাছি যদি থাকে তাহলে দিস অ্যাবারেন্ট ক্রোমোজোমস ক্যান গেট interchanged between the two chromosomes, like the aberrant fractions, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট যেটা বলছে এই যে এই অ্যাবারেন্ট ক্রোমোজোম যেটা যাদের মধ্যে হচ্ছে ইন্টারচেঞ্জ হয়েছে এদের ইউজুয়ালি হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি হতেছে থাকে না অর ইম্পেয়ার্ড থাকে। সো দেয়ার ইজ আ লো চান্স যে এসব অ্যাবারেন্ট ক্রোমোজোমস উইল গেট রিপ্রোডিউসড এন্ড পাস অন দিস অ্যাবনর্মাল ডিএনএ টু দ্য নেক্সট জেনারেশন, ঠিক আছে? আচ্ছা, দেন অ্যাবারেন্ট ক্রোমোজোমটা কি? অ্যাবারেন্ট ক্রোমোজোমটা হচ্ছে যখন দুইটা ক্রোমোজোমের মধ্যে হইতেছে যেই ব্রোকেন ফ্র্যাকশনটা থাকে, যেই পার্টটা ভেঙে যাচ্ছে সেটা যদি ধরো আরেকটা ক্রোমোজোমেরও একটা পার্ট ভেঙে যাচ্ছে, তো এই দুইটার মধ্যে যদি এক্সচেঞ্জ হয় তো এটার ব্রোকেন পার্টটা যদি এখানে এসে রিইউনাইটেড হয় আর এটার ব্রোকেন পার্টটা যদি এই সেকেন্ড ক্রোমোজোমে যে রিইউনাইটেড হয় তখন যে অ্যাবনর্মাল ক্রোমোজোমটা ফর্ম হইতেছে, so the abnormal chromosome forms that has like a part that does not belong to it, right? ওই পার্টটাকে হচ্ছে আমরা ওই ক্রোমোজোমটাকে হচ্ছে আমরা অ্যাবারেন্ট ক্রোমোজোম বলতেছি, ঠিক আছে? ওকে আচ্ছা, ম্যাম। দেন হচ্ছে যে পার্টটা বলা আছে so তুমি if you get a whole body dose of 10 rats or 0.1 gray তাহলে that usually typically leads to 4 double stranded breaks per cell in one cell, ঠিক আছে? সো এটা একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে যে কতটুকু রেডিয়েশনের ফলে ইউজুয়ালি কয়টা ব্রেক হতে পারে। বাট জেনারেলি আমরা যেটা দেখলাম যে আলটিমেটলি এগুলো হইতেছে এলিমিনেটেড হয়ে যায়, দে আর নট রিপ্রোডিউসড অর ইট ডাজন্ট হ্যাভ মাচ ইফেক্ট। আচ্ছা, দেন হচ্ছে জার্ম সেলের ব্যাপারে আসছে।
সো জার্ম সেল or জাইগোটের মধ্যে যদি জার্ম সেলে যদি জেনেটিক ড্যামেজ হয় রেডিয়েশন এক্সপোজারের ফলে, তখন হতেছে ইফ দ্যাট বিকামস নন ভায়াবল, মানে ওই জার্ম সেলের রিপ্রোডাক্টিভ কেপাবিলিটি যদি তখন ড্যামেজড হয়ে যায়, তাহলে হচ্ছে ওই মিউটেশনটা হইতেছে আর ক্যারিড অন হবে না, অ্যান্ড নেক্সট জেনারেশনে হইতেছে দের উইল বি নো ইফেক্ট, রাইট? সো টু থিংস ক্যান হ্যাপেন, ইদার হইতেছে যে জার্ম সেলটা হইতেছে এক্সপোজ হইতেছে, দ্যাট ক্যান বিকাম অ্যাবনর্মাল অ্যান্ড বিকাম আনএবল টু রিপ্রোডিউস অর আনএবল টু ফার্টিলাইজ। আর সেকেন্ড যেটা, ধরো ফার্টিলাইজ হওয়ার পর যে জাইগোটটা এটা যদি এক্সপোজড হয়, then that zygote might die, right? So if it dies, then it will not be carried on because it's dead. So next generation এর কোনো effect আসতেছে না। So ultimately no detrimental effect will be observed. আচ্ছা, বাট দেন again আবারও বলি, আমরা দেখে আসছি যে একটা সার্টেন স্টেজে হচ্ছে যদি প্রেগন্যান্সির টাইমে হতেছে রেডিয়েশন এক্সপোজার পায় কেউ, তাহলে হতেছে there is a chance of mental retardation, right? So the chances were either death or mental retardation. বাট দেন ওইটাও যদি তুমি বলো, তাহলে মেন্টাল রিটার্ডেশন হয় যখন ওই ফিটাসটা হইতেছে অনেক পরের লেটার স্টেজে থাকে, মানে ইট হ্যাজ টু বি লাইক গ্রোন টু ভেরি বিগ সাইজ, রাইট? সো ওইটাকে তুমি, দ্যাটস বেসিক্যালি লাইক another individual who is getting the radiation. সো ওইটা তো হচ্ছে কোনো রিপ্রোডাকশন করতেছে না, বা ওইটা অলরেডি রিপ্রোডিউস, সো ওইভাবে চিন্তা করতে পারো। বাট যখন লাইক রিপ্রোডিউসড হবে, জার্ম সেলস গুলা ওই স্টেজে থাকে, বা জাস্ট ফর্ম হয়েছে এরকম জাইগট বা ফিটাস স্টেজে থাকে, তখন যদি রেডিয়েশন এক্সপোজড হয়, তাহলে দ্যাট থিং ইজ গোয়িং টু ডাই, সো দ্যাটস গোয়িং টু বি এলিমিনেটেড, নট পাসড অন, রাইট? আচ্ছা, দেন জেনারেল এখানে যেটা বলা হয়েছে, ইউজুয়ালি হচ্ছে লো ডোজ রেডিয়েশনে যদি এক্সপোজ করা হয়, তাহলে হতেছে স্টাডিজ শো দ্যাট দ্য অ্যামাউন্ট অফ মিউটেশন দ্যাট অকার ইজ লেস। সো এখানে এটা বলে দিছি যে লো ডোজে হচ্ছে জেনারেলি লো অ্যামাউন্ট অফ মিউটেশন হবে, হাই ডোজে হচ্ছে জেনারেলি হাই অ্যামাউন্ট অফ মিউটেশন হবে। তো এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে যে লো ডোজে হতেছে অ্যামাউন্ট অফ মিউটেশন হচ্ছে 1/5 to 1/10 of the mutation observed at higher dose. ঠিক আছে, তার মানে এটা মিন করতেছে যে হাই ডোজ যদি তুমি দাও, তাহলে মিউটেশনের পরিমাণ হচ্ছে 5 থেকে 10 গুণ হবে, ঠিক আছে? আর লো ডোজ হচ্ছে 5 থেকে 10 গুণ কম হবে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের জেনেটিক এফেক্টের পার্ট। দেন আসো আমরা ক্যান্সার ডিসকাস করি। সো ক্যান্সারের প্রবাবিলিটি ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে, এটা দেখানোর জন্য হচ্ছে দুইটা টার্ম ইউজ করা হয়। ফার্স্ট টার্মটা হচ্ছে এখানে আছে, ফার্স্ট টার্মটা হইতেছে এক্সেস রিলেটিভ রিস্ক। সো এটা হইতেছে একটা রিলেটিভ মেজারমেন্ট দেয় যে রেডিয়েশন এক্সপোজারের ফলে তোমার ক্যান্সারের রিস্ক কতটুকু বাড়ছে অ্যাজ অপোজ টু দি অর রিলেটিভ টু দি আনএক্সপোজড গ্রুপ, ঠিক আছে? সো এখানে ডিসক্রাইব করা আছে ইপিআর হচ্ছে ইটস এ মেট্রিক অর ইটস এ প্যারামিটার that measures the increased likelihood of developing cancer as a result of exposure. ঠিক আছে? So exposure to carcinogen. আচ্ছা, so EPR না, excess relative risk, right? So excess relative risk হতেছে কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, এগুলো হচ্ছে এজ, সেক্স, ডোজ, হিস্ট্রি। সো এখানে তিনটা ফ্যাক্টরের কথা বলা আছে, and then you see the formula here. excess relative risk হচ্ছে ক্যান্সার ইনসিডেন্স or ক্যান্সার ইভেন্টস or কয়জনের ক্যান্সার হচ্ছে in exposed population divided by কয়জনের ক্যান্সার হইতেছে in unexposed population, ঠিক আছে? সো ইটস আ রিলেটিভ ফ্র্যাকশন, রাইট? তুমি যে পপুলেশনটাকে এক্সপোজ করছো তার মধ্যে কয়জনের ক্যান্সার হয়েছে ওভার যে পপুলেশনটা এক্সপোজ ছিল না তার মধ্যে কয়জনের ক্যান্সার হয়েছে -1, ঠিক আছে? সো এটা খেয়াল করো, এই পার্টটা উইল অলওয়েজ বি গ্রেটার দেন 1, ইট শুড বি গ্রেটার দেন 1, রাইট? কারণ হচ্ছে যে পপুলেশনটা এক্সপোজড হবে সেই পপুলেশনে হতেছে ক্যান্সার ইনসিডেন্স হওয়ার চান্স বেশি থাকবে, এন্ড দেন যে পপুলেশনটা আনএক্সপোজড হবে ওই পপুলেশনে হচ্ছে ক্যান্সারের ইনসিডেন্স কম থাকবে, রাইট? সো এই পার্টটা গ্রেটার দেন 1 হবে। আর হইতেছে এরপর হইতেছে 1 বিয়োগ করতেছো, এই একটাকে ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য রেশিও between unexposed population. So উপরেও যদি ক্যান্সার ইনসিডেন্স ইন unexposed population divided by cancer incidence in unexposed population থাকে, then that is basically 1, right? So আমাদের relative risk টা হচ্ছে should be a value between 0 and 0.99, right?
না, গ্রেটারও হইতে পারে যদি এখানে ইনসিডেন্স অনেক অনেক বেশি থাকে। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা প্যারামিটার যেটা ডিফাইন করা হয় সেটা হচ্ছে কি এক্সেস অ্যাবসলিউট রিস্ক। ওইটা ছিল রিলেটিভ রিস্ক, এটা হচ্ছে অ্যাবসলিউট রিস্ক। সো ইটস আ মেজার অফ কি বলছে পস্টুলেটেড ইনক্রিজ, মানে অ্যাপ্রক্সিমেট ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কেসেস অফ ডেথস, নাম্বার অফ কেসেস অর ডেথস ইন আ পপুলেশন দ্যাট হ্যাজ বিন এক্সপোজ। ঠিক আছে, সো অ্যাপ্রক্সিমেটলি যেই সংখ্যক মানুষের হচ্ছে যেই সংখ্যক বেশি মানুষ হচ্ছে ক্যান্সার বাধাবে বা ক্যান্সার দ্বারা মারা যাবে, সেই নাম্বারটা হচ্ছে আমাদের এক্স কি ছিল এক্সেস অ্যাবসলিউট রিস্ক, রাইট? তো এখানে এটার ফর্মুলা দেওয়া আছে। এক্সেস অ্যাবসলিউট রিস্ক হচ্ছে এক্সপোজড পপুলেশন ইনসিডেন্স রেট, মানে যে পপুলেশনটা এক্সপোজড হচ্ছে তাদের মধ্যে কয়জনের ক্যান্সার হচ্ছে বা কয়জন মারা যাচ্ছে, মাইনাস কন্ট্রোল পপুলেশন ইনসিডেন্স রেট। তো কন্ট্রোল পপুলেশনটা হতেছে বেসিক্যালি এখানে আনএক্সপোজড পপুলেশন। সো এখানে কোনো রিলেটিভ ইফেক্ট নাই, কোনো ডিভিশন নাই, রাইট? সো ইউর জাস্ট সাবট্রাক্টিং দ্য ইনসিডেন্স ইন এক্সপোজড পপুলেশন ফ্রম দ্য ইনসিডেন্স ইন আনএক্সপোজড পপুলেশন। সো এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট রিস্ক। আচ্ছা, দেন এগুলো তোমরা পড়ে দেখতে পারো ইফ ইউ আর মোর ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দিস থিংস। আছে এখানে যেটা বলছে প্রবাবিলিটি অফ কজেশন, এটা আমরা আগে পড়ে আসছি। সো এটা হচ্ছে বেসিক্যালি ইট ডিসক্রাইবস দি অ্যালকোহল থিং, রাইট? ওই অ্যালকোহলের সাথে যেই ডিটারমিনিস্টিক রেডিয়েশনের সাথে হইতেছে কম্পেয়ার করছিল ড্রাঙ্কেননেস এর ফার্স্টের দিকে এই চ্যাপ্টারের। আর অলসো এখানে বলা হয়েছে যে ডোজ এর অ্যামাউন্ট ইনক্রিজ করতে থাকলে হইতেছে তোমার প্রবাবিলিটি ইনক্রিজ করতে থাকবে ক্যান্সার হওয়ার। দেন হচ্ছে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটা হচ্ছে কি প্রবাবিলিটি অফ কজেশন এর ফর্মুলাটা আমরা কিভাবে ডিফাইন করি। ফর্মুলা দিয়ে যদি ডিফাইন করো তাহলে প্রবাবিলিটি অফ কজেশন হচ্ছে এক্সেস রিলেটিভ রিস্ক ওভার 1 প্লাস এক্সেস রিলেটিভ রিস্ক। ঠিক আছে, সো এটাকে ধরতে পারো এক্সেস রিলেটিভ রিস্ক মানে হচ্ছে তোমার এক্সপোজারের ফলে রিলেটিভলি যে ইনক্রিমেন্ট পাচ্ছ তুমি রিস্কে, ডিভাইডেড বাই ওই ইনক্রিমেন্ট যেটা পাচ্ছ এক্সপোজারের ফলে প্লাস আনএক্সপোজড পপুলেশন থেকে যেই রিস্কটা আছে ওটা তো হইতেছে 1, বিকজ incidence from unexposed population divided by incidence from unexposed population will be 1, right? So এটা হতেছে একটা probability calculate করতেছি আমরা এটা দিয়ে। সো এটা হতেছে আমাদের wanted probability divided by total probability, এভাবে চিন্তা করো। আচ্ছা, তো এই দুইটা গেল ক্যান্সার আমরা কি কি প্যারামিটার দিয়ে। হ্যাঁ, ERR হচ্ছে এক্সেস রিলেটিভ রিস্ক। আর আরেকটা ছিল হচ্ছে এক্সেস অ্যাবসলিউট রিস্ক। রিলেটিভ রিস্ক হতেছে যেখানে হচ্ছে ফ্র্যাকশন আকারে আছে, আর অ্যাবসলিউট হতেছে জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে আসে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, যে অ্যাবসলিউট রিস্কে এক্সপোজড পিপল ইনসিডেন্স রেট আর মাইনাস হচ্ছে কন্ট্রোল পিপল ইনসিডেন্স রেট। ইনসিডেন্স রেটটা কিভাবে দেখো? ইনসিডেন্স রেট মানে হতেছে তোমার এক্সপোজ যে পপুলেশনে ওইটার হতেছে পার ইউনিট টাইমে কতজন ক্যান্সার বাধাইতেছে বা কতজনের বডিতে হচ্ছে ক্যান্সার তুমি ডিটেক্ট করতেছো। সো ধরো একটা পপুলেশনকে তুমি এক্সপোজ করলা, এন্ড দেন ওই পপুলেশনে পার মান্থে কয়জনের মধ্যে ক্যান্সার ধরা পড়তেছে, সেটা হচ্ছে ইনসিডেন্স রেট। আর কন্ট্রোল পপুলেশন হতেছে অন দি আদার হ্যান্ড ইউ হ্যাভ আনাদার পপুলেশন যারা হচ্ছে কোনো এক্সেস রেডিয়েশন এক্সপোজড হয় নাই। সো ওই পপুলেশনের মধ্যে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে কয়জনের মধ্যে ক্যান্সার ধরা পড়তেছে, সেটা হচ্ছে কন্ট্রোল পপুলেশন ইনসিডেন্স রেট। ঠিক আছে, আচ্ছা। দেন যেটা এখন আমরা দেখবো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখবো লিউকেমিয়া। লিউকেমিয়া হচ্ছে বেসিক্যালি ব্লাড ক্যান্সার, রাইট? তো ব্লাড ক্যান্সারের সংখ্যা হচ্ছে ইউজুয়ালি বেশি ছিল among radiologists and other physicians at at one period of time. So when was that period of time? যখন হচ্ছে এই radiologist and other physicians রা হতেছে যখন হেলথ ফিজিক্স এর রুলস এন্ড গাইডলাইন্স মেনে চলতো না, or
ওই পিরিয়ড অফ টাইমে যখন হচ্ছে there were no rules about health physics, ঠিক আছে? সো health physics practice যখন কমন ছিল না, তখন হচ্ছে radiologists and physicians who used x-rays, they showed a higher incidence rate of leukemia, ঠিক আছে? তাদের মধ্যে লিউকেমিয়ার হওয়ার চান্সেস অনেক হাই থাকতো and অনেক বেশি ধরাও পড়ছে নর্মালের থেকে। আচ্ছা, সো এটা একটা কাদের মধ্যে হচ্ছে লিউকেমিয়া বেশি হয়। সো হেলথ ফিজিক্স প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট ইফ ইউ আর a radiologist or if you're a doctor that deals with radiation, right? And then next যেটা নেক্সট গ্রুপ হচ্ছে আমাদের সার্ভাইভার্স অফ নিউক্লিয়ার বম্বিংস ইন জাপান। এদের মধ্যেও হচ্ছে লিউকেমিয়ার ইনসিডেন্স রেট অনেক বেশি দেখা গেছে। হ্যাঁ, সো স্পেশালি কাদের মধ্যে, স্পেশালি হচ্ছে যারা বম্বিং এর 1500 মিটার রেডিয়াসের মাঝখানে ছিল, ঠিক আছে? সো হাইপো সেন্টার কোনটাকে বলে? হাইপো সেন্টার হচ্ছে যেই সেন্টারে হইতেছে বমটা হইতেছে ড্রপ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের হাইপো সেন্টার। তো এই হাইপো সেন্টারের 1500 মিটার রেডিয়াসের মধ্যে যারা ছিল, তাদের মধ্যে হইতেছে কি, তোমরা দেখি বিভিন্ন নিক নেম দিয়ে ঢুকো, তোমাদের অ্যাটেন্ডেন্স দিব কেমনে? এটা কে জয়েন করলা? অরাস, কে সে? ভালোই তো নাম দিছো। আরেকটা দেখলাম রেডমি ফোন দিয়ে জয়েন করছে কেউ একজন, এই যে রেডমি নোট 8, এগুলো কেমন নাম ভাই? আচ্ছা, তো এটা গেল। সো লিউকেমিয়া হওয়ার চান্সেস কাদের কাদের মধ্যে বেশি আমরা দেখলাম, একটা হচ্ছে সার্ভাইভার্স অফ নিউক্লিয়ার বম, যারা হচ্ছে 1500 মিটারের মধ্যে ছিল হাইপোসেন্টারের। আরেকটা হতেছে রেডিও রেডিওলজিস্ট আর ফিজিশিয়ানস, যারা হচ্ছে এক্সরে নিয়ে কাজ করতো অ্যান্ড হেলথ ফিজিক্স এর কমন প্র্যাকটিস অর নর্ম মেনে চলতো না, তাদের মধ্যে অনেক রেট বেশি ছিল, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হইতেছে ওই সেম জিনিস ডিসকাস করছে যেটা আমরা আগে অনেকবার ডিসকাস করে আসছি, যে লিউকেমিয়া হওয়ার কোনো জিরো থ্রেশহোল্ড আছে কিনা, জিরো থ্রেশহোল্ড আছে নাকি ইটস আ নন জিরো থ্রেশহোল্ড। সো এটা নিয়ে হতেছে দেয়ার আর আ লট অফ কোয়েশ্চেন্স এন্ড ডিবেটস। সো বেসিক্যালি হচ্ছে লো লেভেল রেডিয়েশনে যদি এক্সপোজড হও, সো জিরো থ্রেশহোল্ড মানে কি, ইভেন দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ রেডিয়েশন মে অলসো কজ ক্যান্সার, রাইট? সো লো লেভেল রেডিয়েশন থেকে তোমার লিউকেমিয়া হতে পারে কি পারে না, অর ডাজ ইট হ্যাভ ইনাফ লিউকেমোজেনিসিটি? সো দ্যাটস আ ম্যাটার অফ ডিবেট that's still going on. So এটাই এখানে বলছে it's unanswered and a subject of controversy. Okay, then so leukemia নিয়ে এতটুকুই। And then we have bone cancer. So cancer, বোনের হাড্ডির মধ্যে ক্যান্সার হলো এটাকে আমরা বোন ক্যান্সার বলি। And then এখানে যেটা বলছে দুইটা একসাথে বলছে, যে লাং ক্যান্সার আর বোন ক্যান্সার হচ্ছে ইউজুয়ালি অকুপেশনাল রেডিয়েশনে যদি কেউ এক্সপোজড হয় তাহলে ওইখান থেকে রেজাল্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো এটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো ধরো radium. So when was it discovered? It was discovered by Pierre and Marie Curie in 1902, right? So এটা discover করার পর হচ্ছে people knew that it had carcinogenic properties and it was harmful, but তারপরেও মানুষ careless ছিল and কোনো এফোর্টই দেয় নাই to protect people from the harmful effects of radium, ঠিক আছে? So ওই টাইমটা হইতেছে there was no protection taken against radium. So আচ্ছা, সো এটার একটা মজার এক্সাম্পল আছে, আমার কাছে মজা লাগছে পরে। সেটা হতেছে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ইউজ যেটা ছিল রেডিয়ামের, সেটা হতেছে ঘড়ির যে লুমিনিয়াস ডায়াল গুলো আমরা দেখি, ওই ডায়াল গুলো হতেছে রেডিয়াম দিয়ে পেইন্ট করা হতো। তো ওই ডায়াল গুলো যদি পেইন্ট করা হয়, তো আমরা জানি যে ডার্কের মধ্যে ইট লাইটস আপ, রাইট, এন্ড উই ক্যান সি দ্য টাইম ইভেন ইন দ্য ডার্ক। সো এই লুমিনিয়াস পেইন্টিং এর জন্য হচ্ছে আমরা রেডিয়াম ইউজ করতাম, এন্ড ওই ইন্ডাস্ট্রিতে হতেছে অনেক মহিলাদেরকে এমপ্লয় করা হতো, এন্ড দে ইউজ টু পেইন্ট দ্য ডায়ালস অফ দ্য ওয়াচেস। তো যখন পেইন্ট করা হইতো, সো পেইন্ট ব্রাশের মধ্যে দে ইউজুয়ালি টুক দ্য রেডিয়াম, এন্ড দেন ওই পেইন্ট ব্রাশটাকে চোখা করার জন্য দে ইউজ টু লাইক পুট ইট বিটুইন দেয়ার লিপস। সো এটা অনেকে করে থাকে যে পেইন্ট করার সময়, যারা পেইন্ট করো, I don't know if you do it or not, you put it between your lips to make it more sharp, and then so that you can paint it more accurately, right? So they used to do that, and when they did that, when they put it between their lips, they would like ingest or eat a little bit of radium that was in the paintbrush, right? So এরকম করে হচ্ছে যারা যারা যেই মহিলারা হচ্ছে, যে মহিলা বা মেয়েরা যারা কাজ করতো ইন্ডাস্ট্রিতে, তারা হতেছে অনেকটুকু রেডিয়াম হতেছে ইনটেক করে ফেলে, ঠিক আছে? সো এটাই ওখানে ডিসক্রাইব করা আছে, they intook minute amounts of radium and mesothorium or swallowed these. তো
এটা ছিল 1902 থেকে ধরো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইমের কাহিনী। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছিল বোধহয় 1911 থেকে 18 পর্যন্ত, না কত পর্যন্ত জানি ভুলে গেছে। সো আর্লি 20s দেখা হয়েছে এসব মহিলারা যারা এখানে কাজ করতো, several people from this industry, they suffered from degeneration of jawbone. So their jawbone ক্ষয় হয়ে যাওয়া শুরু করে and they died from anemia. So as you can imagine, it gave what hematopoietic effects, right? That was related to blood, and also their হচ্ছে bones degenerate করছে। আচ্ছা, so ওরা ইনভেস্টিগেট করে দেখতে পারে ultimately the cause was radium, কারণ they were swallowing radium, and that caused like that was like being stored on the bones. So যেখানে সবচেয়ে কাছের বোন ছিল jawbone, so jawbone হতেছে degenerated হয়ে গেছে, ঠিক আছে? So এটাই ultimately it was found that radium can be retained in the bones, so বোনের মধ্যে জমা থাকে, ঠিক আছে? So if you're exposed to radium and it gets deposited in your bone, ওইটা হইতেছে জমা থাকবে, and there is a higher risk of getting bone cancer. সো এখানে যেটা বলছে 25 থেকে 35 বছর পরেও হচ্ছে সিগনিফিকেন্ট ডেপোজিটস ওয়ার ফাউন্ড। সো উই ক্যান সি যে বোনের মধ্যে অনেক অনেক বছর ধরে হচ্ছে রেডিয়াম জমা থাকতে পারে, এন্ড ইটস রেডিও অ্যাক্টিভ। সো 25 থেকে 30 বছর বা 35 বছর পর্যন্ত যদি তোমার বোনের মধ্যে রেডিয়াম জমা থাকে, তাহলে ওই পুরা টাইমটা হইতেছে তোমার আশেপাশের টিস্যু গুলা হইতেছে রেডিয়েশনে এক্সপোজড হইতেছে, রাইট? সো ইউ উইল হ্যাভ a really really high chance of getting cancer. আচ্ছা, সো বোন ক্যান্সারের জন্য এই এই ধরনের এলিমেন্টস গুলাকে আমরা যেটা বলি সেটাকে বলি হচ্ছে, আমরা এখানে লেখা আছে বোন সিকার্স, ঠিক আছে? সো বোন সিকাররা হচ্ছে আমাদের বোনে যে অ্যাকিউমুলেট করে এন্ড ইট গিভস অফ রেডিয়েশন। সো বোন সিকার্স এর এক্সাম্পল কয়েকটা দেওয়া আছে। ফার্স্ট একটা হচ্ছে রেডিও স্ট্রনশিয়াম, দেন হচ্ছে ব্যারিয়াম, আর লাস্ট যেটা আমরা ডিসক্রাইব করলাম এতক্ষণ রেডিয়াম, ঠিক আছে? These are all bone seekers. So they are chemically similar to calcium. So we know the mineral structure of the bone is made of calcium and bone, and এখানে বলছে epiphysis. So epiphysis is this part of the bone. So এইটাকে হইতেছে epiphysis বলে। সো এপিফাইসিস আর বোনের যে বিল্ডিং ব্লক ক্যালসিয়াম, ওইটার সাথে সিমিলার, ব্যারিয়াম, রেডিয়াম আর হচ্ছে রেডিও স্ট্রনশিয়াম। সো when you're swallowing them or intaking them, they might get like they will deposit in your bone, give off radiation. আচ্ছা, সো এই তিনটা হচ্ছে, আরো আছে অ্যাকচুয়ালি বোন সিকার, এই তিনটা গেল, এন্ড দেন আর কি আছে দেখো, এখানে বলছে যে সিই দিয়ে কি বুঝায়, সেরেলিয়াম, আই ফরগট অ্যাকচুয়ালি, পিআর দিয়ে প্রবলি প্রোশিয়াম। সো এই দুইটাও হইতেছে অ্যাকিউমুলেট হইতে পারে। সো এগুলা হচ্ছে বেসিক্যালি বোন সিকার্স, আর অল বোন সিকার্স আর টক্সিক। কেন? কারণ দে ক্যান ড্যামেজ দ্য রেডিও সেন্সিটিভ বোন সেলস অ্যান্ড হেমোপোয়েটিক টিস্যু। সো এগেন আমরা বলছি, পড়ে আসছি হেমোপোয়েটিক এফেক্ট থেকে কি কি হয়, হেমোপোয়েটিক সিনড্রোম আমরা দেখে আসছি অলরেডি। আচ্ছা, সো এটা হচ্ছে ল্যাবরেটরি অ্যানিমালস এর মধ্যে এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে। তো ইফ ইউ ক্যান ইনজেক্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ বোন সিকার্স in laboratory animals, then they produce bone cancer. So yeah, that's a thing of concern, right? So health physicist হইতে হইলে বা রেডিয়েশন সায়েন্স নিয়ে পড়ালেখা করতে হলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। Then next look at the next type of cancer, lung cancer. So lung cancer বোধহয় আমরা চ্যাপ্টার 3 না 4 একটু দেখে আসছিলাম যে রেডন গ্যাস থেকে হচ্ছে বেসিক্যালি লাং ক্যান্সার হয়, কারণ রেডন গ্যাসটা তুমি ইনহেল করতেছো এন্ড ওই গ্যাসটা হইতেছে তোমার লাংসে যে জমা হইতেছে, রাইট? সো ইট ক্যান গিভ রাইজ টু লাং ক্যান্সার। তো এখানে বলা হয়েছে রেডিওঅ্যাক্টিভ রেডন গ্যাসের কথা। সো লাং ক্যান্সারের ব্যাপারে হচ্ছে 16th সেঞ্চুরি থেকে আমরা জানি দ্যাট ইট ইজ রেডিয়েশন ইনডিউসড কার্সিনোমা। কারণ হচ্ছে there is this place called Schneeberg and Joachim Stahl, I don't know if I pronounce it right or not. So এখানে হচ্ছে অনেক মাইনার্স কাজ করতো, and a lot of the miners died from a lung disease. ওই সময় যেটাকে হচ্ছে বার্গ ক্র্যানকেট নামে জানতো মানুষ। সো এটা হচ্ছে মাইনার্স ডিজিজ বলা হইতো। সো ইভেন্চুয়ালি অনেকদিন পর জানা গেছে যে এই ব্র্যাক ক্র্যানকেট এই জিনিসটা হইতেছে ইটস অ্যাকচুয়ালি লাং ক্যান্সার। সো অলমোস্ট 100 বছর আগে। সো
people got it from the 16th century, and like just before, like in the 19th century, people came to know that this is actually lung cancer. আচ্ছা, so এই জিনিসটা কেন হইতেছে? Because of basically the radon gas. So radonটা হচ্ছে etiologic agent responsible for lung cancer or high rates of lung cancer. সো রেডন গ্যাসটা কোত্থেকে আসতেছে এটা আমরা দেখে আসছি কোন এক জায়গায়, আই এম প্রিটি শিওর যে দেয়ার ইজ হাই রেডিয়াম কন্টেন্ট ইন দ্য সয়েল। সো রেডিয়াম থেকে হইতেছে ডিকে করে উই স দ্যাট ইট প্রডিউসেস রেডন গ্যাস, ঠিক আছে? So it's a daughter of radium, and it can diffuse out of the ground because it's in gaseous form. And then হচ্ছে যদি তুমি মাইনে কাজ করো, মাইনের এয়ারটা তো বদ্ধ থাকে, রাইট? সো টাইমের সাথে সাথে মাইনের এয়ারের মধ্যে হইতেছে রেডনটা জমতে থাকে and কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে। So when you're working in a mine and inhaling the air, you're basically inhaling radon gas, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এটাই বলা হয়েছে। But then there is a topic of debate যে আচ্ছা, তো বুঝলাম রেডন গ্যাসের অনেক বড় একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর ছিল when people were developing lung cancer, but then মাইনাররা হচ্ছে আরো অনেক noxious agent or harmful agentও এক্সপোজ হয়েছিল, right? And there were other potential carcinogens as well, right, in the mines. For example, diesel engine exhaust, then mine dust, এগুলাও হইতেছে harmful, and these things can also give rise to cancer. So ওদের যে অনেক increased amount of cancer ছিল, এটার পুরা কজটাকে তুমি রেডনে অ্যাট্রিবিউট করতে পারো না, because there were other harmful agents as well. So অন্য noxious agents গুলা কি কি? একটা হচ্ছে other potential carcinogens as such as diesel engine exhaust একটা, দেন হচ্ছে ইনহেলড মাইন ডাস্ট একটা। সো মাইন ডাস্ট এর মধ্যে হচ্ছে ইট মাইট হ্যাভ কন্টেইনড ইউরেনিয়াম এন্ড আদার মিনারেলস ইনক্লুডিং সিলিকা। সো এই জিনিসগুলো হইতেছে কন্ট্রিবিউট করে থাকতে পারে টু দ্য ইনক্রিজড ইনসিডেন্স অফ লাং ক্যান্সার, ঠিক আছে? So radon might not be as bad as we have been discussing it, but it is quite bad. It is bad enough. আচ্ছা, দেন হচ্ছে এই জায়গাটা ডিসক্রাইব করা হয়েছে যে এয়ারবর্ন রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে যে তুমি ইনহেল করতেছো, ইনহেল করার অ্যামাউন্টটা কিসের উপর, মানে কতটুকু ইনহেল করবা এটা কিসের উপর ডিপেন্ড করে, এন্ড দেন ইনহেল করার পর কিভাবে রিটেইন করবা বা কতটুকু রিটেইন করবা সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করে। সো ইনহেল তুমি কি কি হিসেবে করতে পারো airborne radioactivity? You can inhale it as gaseous matter, right? For example, radon. Then as soluble particles or relatively insoluble particles. So air এর মধ্যে either soluble particles থাকতে পারে or insoluble particles থাকতে পারে। So এগুলো সবগুলোকে তুমি inhale করে you can take it inside your lung. So once it goes inside the lung, it is generally uniformly distributed throughout your lung. আর হচ্ছে how much you're going to deposit inside your lung. So deposition of particles inside the lung, right? So deposit কতটুকু হবে ওটা কিসের উপর ডিপেন্ড করে? ওটা ডিপেন্ড করে যে তুমি যে পার্টিকেলটা ইনহেল করলা ওই পার্টিকেল অর ডাস্ট সাইজের উপর ডিপেন্ড করে, সাইজ কতটুকু, ঠিক আছে? So deposition inside the lung depends on the particle size, and then the other factor is ওই ডেপোজিটটা কতক্ষণ থাকবে তোমার লাংস এর ভিতর, বা রিটেইন করতে পারবা কতটুকু টাইম। রিটেনশন ডিপেন্ড করে হচ্ছে ওই ডাস্টার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টির উপর, ঠিক আছে? সো ইফ ইট ইজ সিমিলার টু দ্য molecules that make up the lung, it will be retained for a long time, right? But if it is like really, really foreign, then it will probably be given out or something. So তুমি কতক্ষণ রিটেইন করবে এটা ডিপেন্ড করবে কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টিজ এর উপর, and also on your lung status, the physiological status of your lungs. So তোমার lungs কি অবস্থায় আছে এখন সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল ডিপোজিশন এন্ড রিটেনশন। দেন আরেকটা কি হইতে পারে সেটা হচ্ছে যদি সলিউবল পার্টিকেল তুমি ইনহেল করো তাহলে হচ্ছে লাংস এর ভিতর ডিজলভ করবে, এন্ড দেন ডিজলভ করার পর ওই জিনিসটা হচ্ছে ওই সলিউবল পার্টিকেলটা হচ্ছে বিভিন্ন বডি ফ্লুইডের দ্বারা ক্যারিড হবে, and it might go to another organ or tissue and it might get deposited there, right? So either তুমি লাংস এর মধ্যে রেখে দিচ্ছ যদি if it's not soluble, আর if it is soluble then হচ্ছে আশেপাশে যে ফ্লুইড আছে ওগুলাতে ডিজলভ করে then it will be carried out to other organs and it will affect other organs, right? আচ্ছা,
And then depending on the chemical and physical structure of the inhaled particle, it can also bind to the protein in the lungs. So যেটা বললাম যে যদি similar হয় lungs molecules এর সাথে, so it can get bound to the protein and it can stay there, right? আচ্ছা, আর ইউজুয়ালি হচ্ছে ইনসলিউবল পার্টিকলস গুলা হতেছে দে আর সোয়ালোড, সো লাংস এর থেকে দে আর সোয়ালোড, এন্ড দেন যদি তুমি যদি গিলেই ফেলো তাহলে অনেক কিছু, মানে যা যা আমরা গিলি সবকিছু তো আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে চলে যায়, রাইট? সো ওইটা হচ্ছে তোমার আহ আচ্ছা, ডাইজেস্টিভ ট্র্যাকে চলে যাবে। আর হচ্ছে যেগুলো এখানে বলছে ডেপোজিটেড থাকে, সেগুলো হতেছে ইট মে রিমেইন দেয়ার ফর আ লং পিরিয়ড অফ টাইম ইন দ্য ডিপ রেসপিরেটরি ট্র্যাক, ঠিক আছে? সো যদি তুমি অনেকদিন ধরে রিটেইন করতেই পারো সোয়ালোড রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটাকে, তাহলে ওইটা কি করবে? ওই জায়গায় বসে বসে হচ্ছে রেডিয়েশন এমিট করতে থাকবে, রাইট? সো তখন তোমার পালমোনারি টিস্যু আর লাং টিস্যু, হার্ট টিস্যু, এগুলো হচ্ছে ইট উইল বি এক্সপোজ টু রেডিয়েশন ফর আ লং পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? সো ইট উইল কজ সিভিয়ার লোকাল রেডিয়েশন ইনসাল্ট ডিউ টু দ্য এক্সপোজার। সো এটার কনসিকুয়েন্সেস কি? সো যেসব সেলস হচ্ছে এই রেডিয়েশন এক্সপোজার অনেক কাছাকাছি থাকবে, or the ones that are very close, they will be killed, ঠিক আছে? আর হচ্ছে আহ একটু দূরে যে সেলস গুলা থাকবে তারা হইতেছে they will get a sublethal dose. So sublethal মানে হইতেছে not lethal enough to kill them, but since they are being exposed to this dose for a long period of time, that can initiate oncogenic lesion, মানে হইতেছে তোমার ক্যান্সার ইনিশিয়েট করতে পারে, রাইট? আচ্ছা, সো এটা গেল হচ্ছে এতক্ষণ যে আমরা ডিসক্রাইব করলাম, এটা ছিল হতেছে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল ইনহেল করলে তুমি কিভাবে লাং ক্যান্সার ডেভেলপ করতে পারো। সো দিস ওয়াজ ইন্টারনাল রেডিয়েশন। ইন্টারনাল রেডিয়েশন হচ্ছে যেগুলো হতেছে আমরা বডির ভিতরে নিয়ে ফেলি খেয়ে বা ইনজেকশনের মাধ্যমে বা ইনহেল করে, ঠিক আছে? এন্ড দেন লাং ক্যান্সার ক্যান অলসো গিভ রাইজ ফ্রম এক্সটার্নাল রেডিয়েশন। এক্সটার্নাল রেডিয়েশন হচ্ছে তুমি এক্সটার্নালি রেডিয়েশন এক্সপোজড হচ্ছ, ঠিক আছে? মানে the radiation is being hit on your skin, it's not inside your body, the radioactive material is outside your body. So external radiation থেকেও lung cancer develop করতে পারে। So studies দেখাইছে যে এক্স-রে থেরাপি যারা দেয় তারা they have an increased risk of developing lung cancer, and then অন্য ক্যান্সারের কারণে যারা রেডিয়েশন থেরাপি দেয় তাদেরও হচ্ছে লাং ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সো এখানে যেটা বলা হয়েছে ইউটেরিন সার্ভিক্স ক্যান্সার যাদের থাকে দে হ্যাভ টু গো থ্রু রেডিয়েশন থেরাপি বা অন্য যে কোনো ক্যান্সারে, সো তখন হচ্ছে তাদের লাং ক্যান্সার হওয়ার রিস্ক বেড়ে যায়। আরেকটা যেটা যে জাপানিজ সার্ভাইভার যে তাদের মধ্যে statistical results দেখাইছে যে they had like an increased rate of lung cancer. So basically they were exposed externally. So ওটাও prove করে যে external exposure can also increase the likelihood of lung cancer. Again, we're saying likelihood, not the severity, because remember it's stochastic effect, and the likelihood is increased with the increase of dose, right? আচ্ছা, দেন এটা প্রবলি দ্য লাস্ট ওয়ান, থাইরয়েড ক্যান্সার। সো থাইরয়েড ক্যান্সার হচ্ছে মেইনলি বাচ্চাদের মধ্যে দেখা যায় and among young people. So কোন কোন বাচ্চার মধ্যে দেখা যায়? যাদের হচ্ছে the people who go through X-ray treatment for enlarged thyroid gland. So যাদের thymus gland, এখানে যেটা বলছে যে thymus gland বড় থাকে তাদের they have to go through X-ray treatment, বা যাদের ধরো স্ক্যাল্পে ringworm থাকে, মানে ringworm কোনকে বলে কিনা I don't know, but স্ক্যাল্পে মাথার তালুতে যাদের worm থাকে, and also যাদের acne থাকে বা ব্রণ থাকে, they have to sometimes go through X-ray therapy. So এই X-ray therapy টা eventually increase their chances of getting thyroid cancer, ঠিক আছে? সো অ্যাগেন আমরা একটা জায়গায় পড়ে আসছি যে তুমি কতটুকু রেডিয়েশনে এক্সপোজ করবা একটা পপুলেশনকে, ওইটা তুমি ডিসাইড করবা যে রিস্ক আর বেনিফিট ওয়ে করে, রাইট? সো এখানে রিস্কটা কি? রিস্কটা হচ্ছে ইনক্রিজড লাইকলিহুড অফ থাইরয়েড ক্যান্সার, আর বেনিফিটটা কি পাইতেছে? এক্সরেতে এক্সপোজড হয়ে দে আর গেটিং দ্য বেনিফিট অফ treating their enlarged thymus gland or treating the ringworms in their scalp or their acne. So এটা হচ্ছে benefit. So is this benefit enough to get a higher risk of thyroid cancer or not? That's for the decision making people to decide, right? আচ্ছা, সো এটাও গেল। and then যেটা বলছে যে
সো রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আছে, উই নো দ্যাট, যারা হচ্ছে ইন্টারনালি রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ইনহেল করে বা খেয়ে ফেলে, তাদের মধ্যেও হচ্ছে ওই আয়োডিনটা হচ্ছে থাইরয়েডে যে ডেপোজিটেড হয়, and then that increases the likelihood of thyroid cancer. আরেকটা যেটা হচ্ছে এক্সটার্নাল রেডিয়েশন, আমরা বললাম এক্স-রে থেরাপিটাকে ইনক্রিজ করে, and then there was another study যেটা হচ্ছে fallout. There was this nuclear bomb test called Bravo nuclear bomb test. So Bravo nuclear bomb test থেকে হচ্ছে যে fallout হয়েছে বা যে রেডিও নিউক্লাইড গুলা ছড়ায় গেছে এনভায়রনমেন্টে, ওই এক্সটার্নাল রেডিয়েশন থেকেও হচ্ছে there was an increased incidence of thyroid cancer. ঠিক আছে? So then যেটা বলা হয়েছে thyroid cancer এর latency period অনেক বেশি, it's in years. So you might get exposed to radiation internally and externally for a year after year after year, and you might not develop thyroid cancer. But it can be in the making, and it can like show up after a long period of time. So তুমি exposed হওয়ার অনেক বছর পরে you might develop thyroid cancer. আচ্ছা, সো এখানে যেটা বলছে সব স্টাডি থেকেই দেখা গেছে যে থাইরয়েড abnormality হতেছে এক্সপোজড গ্রুপে অনেক হাই ছিল। And then next যে এক্সাম্পলটা দিছে সেটা হতেছে ইউক্রেন নে হতেছে চেরনোবিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর there was a sharp rise in thyroid cancer among young people. So যেটা বললাম থাইরয়েড ক্যান্সারের রিস্ক হচ্ছে বাচ্চাদের মধ্যে আর ইয়াং পিপলের মধ্যে বেশি থাকে। ওকে ওকে, সো এটা এতটুকুই ছিল। That was it for stochastic effects of radiation.